ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকে আমাদের সঙ্গে রয়েছে বন্দনা, এবং বন্দনা তার ছোটবেলায় ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করবে। যে ঘটনাটা শুনে তোমরা একদম অন্যরকম একটা ফিল পাবে। কি নিয়ে ঘটনা এবং কেন ঘটেছিল এই বিষয়ে আমি প্রথমেই রিভিল করছি না, সেটা একদম তোমরা ঘটনার শেষেই জানতে পারবে। তো ওই জন্যই বলবো আজকের ঘটনাটা তোমরা একদম মন দিয়ে শোনো। তো আর দেরি করছি না, তোমরা আশা করছি লাইক কমেন্ট শেয়ার করেই দিয়েছো। চলো এবার আমরা সরাসরি চলে যাই আজকের পডকাস্টে। হ্যালো বন্দনা। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, ভালো আছো তো? না হ্যাঁ দাদা, চলে যাচ্ছে। তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে। তাহলে তুমি ভৌতিক কথা পডকাস্টে প্রথম, তাই তো? মানে এর আগে একদমই। কোনো ঘটনা তুমি শোনাওনি? না না না, একদমই। এটা আমার প্রথম, আমার তোমার সাথে রেকর্ডিং প্রথম হচ্ছে। আমি তোমার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারপর হ্যাঁ, তুমি অক্টোবরে যোগাযোগ করেছিলে, ওই তোমার একদম পুজোর মধ্যে বোধহয়, হ্যাঁ তাই না? ওকে একদম। ওকে, তাহলে যেটা আলোচনা হলো আমাদের মধ্যে, যে ঘটনাটা নিয়ে তোমার মামার বাড়িতে গিয়ে, মানে মামার বাড়ির কোনো এক ওখানকার পাড়ার এক মেয়ের সাথে ঘটনা ঘটেছিল কিছু। এর মধ্যে অনেক বিষয় আছে যেগুলো আমি এখনই কাউকে কিছু বলছি না, তোমার মুখেই শুনবে। তাহলে কবে থেকে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হলো, একদম তুমি প্রথম থেকে একদম বলো, ঠিক আছে? ওকে, প্রথমেই বলি, ভৌতিক কথার যেসব শ্রোতারা শুনছেন এই মুহূর্তে আমার রেকর্ডিং, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং ভৌতিক কথা চ্যানেলটা আমি অনেকদিন ধরেই ফলো করছি রেগুলার, এবং খুব ভালো ভালো যে হরার এক্সপিরিয়েন্সের কথা আমরা জানতে পারি, অনেক উপকৃত হই অনেক জিনিস জেনে। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা আমার মামা বাড়ির ঘটনা। আমি আমার যে মামা বাড়ি, আমার মামা বাড়ি হচ্ছে একটা প্রত্যন্ত গ্রাম। অনেকেই হয়তো জায়গাটা চিনবে, জেলা বাঁকুড়া, এবং জায়গাটার নাম হচ্ছে খাতড়া। খাতড়ার একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে আমার মামা বাড়ি। এই যে ঘটনাটা আজকে আমি শেয়ার করছি, এটা আমার সাথে, এই ঘটনাটা আমিও এক্সপিরিয়েন্স করেছি, এবং ঘটনাটা আমার মায়ের মুখ থেকেই শোনা এক্সপিরিয়েন্স করার পর। আমি বর্তমানে তো আসানসোলে থাকি, আমি তোমাকে বলেছিলাম শুরুর থেকে, বর্ন এন্ড বট আপ আমি আসানসোলে। তো আসানসোল থেকে আমরা মামা বাড়ি দুর্গাপুজোর সময় যেতাম। দুর্গাপুজোর সময় আমাদের, যেহেতু আমার বাবা এখানে সার্ভিস করতেন, তাই সারা বছরের মধ্যে ওই একটা সময়ই আমরা ছুটি পেতাম, যখন আমরা মামা বাড়ি যেতাম। আমরা প্রতি বছরই মামা বাড়ি যেতাম, এবং আমাদের সবাইকারই খুব মানে এক্সাইটেড থাকতাম আমরা মামা বাড়ি যাওয়ার জন্য। এক বছর পর কোথাও একটা রিফ্রেশমেন্টের জন্য যাচ্ছি। আগেকার দিনে তো এত যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না এখন যতটা ভালো। অনেকটা টাইমও লাগতো, কিন্তু খুব মজাও হতো। এরকমই এক বছর দুর্গাপুজোর সময়তে আমি মামা বাড়ি গেছিলাম। তখন আমি ছোট, আমার খুব বড় আমি নই, ক্লাস 8-এ পড়ি আমি তখন, ক্লাস 7 কি 8, ঠিক আছে? সেই সময় আমি মামা বাড়ি যাচ্ছিলাম, এবং মামা বাড়ি দুর্গাপুজোর সময় যাওয়ার পর ওখানে মেনলি যে পুজোটা হয় দুর্গাপুজো, সেটা প্রতিমা পুজো হয় না, ওখানে কলা বউ পুজো হয়, এবং অনেক রিচুয়ালস মেনে পুজো হয় ওখানকার। যে পুজো, কেমন বিষয়টা? বিষয়টা হচ্ছে ওখানে কোনো প্রতিমা হয় না। ওখানে যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোতে কিন্তু কোনো প্রতিমাকে পুজো করা হয় না। ওখানে দুর্গা মা রূপে কলা বউকে পুজো করা হয়। এটা অনেক প্রত্যন্ত গ্রামে কিন্তু এখনো এই রিচুয়ালটা আছে। আমাদের ওইখানে যতদিন আমি মামা বাড়ি গেছি, যতদিন আমার দিদা বেঁচে ছিলেন, ততদিন অব্দি মামা বাড়ি গেছি। তারপর বুঝতেই পারছো যে সম্পর্ক মানে ডে বাই ডে অতটা ভালো নেই, তাই আর যাওয়া হয়নি। তো যতদিন আমার দিদা বেঁচে ছিলেন আমরা গেছি, এবং এখনো পর্যন্ত ওখানে কিন্তু কলা বই পুজো করা হয়। ওখানে কোনো প্রতিমা হয় না, ওখানে খুব রিচুয়াল মেনে পুজো করা হয়। এবং ওখানে কিছু যদি একটু মানে কোনো রকম ভুল ত্রুটি যদি হয়, তো সেখানে সঙ্গে সঙ্গে কিন্তু মানে মা দুর্গা কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে হাতে নাতে ফল দেখিয়ে দেয় যে কি প্রবলেম হয়েছে বা কি ইয়ে হয়েছে। তো খুব জাগ্রত ঠাকুর ওখানে।
আচ্ছা আচ্ছা, মানে পুরো টোটালি অন্য কনসেপ্ট, একদম পুরো অন্য কনসেপ্টেই পুজো হয় ওখানে। কোনো প্রতিমা পুজো হয় না ওখানে। 4 দিন পুরো গ্রামে কেউ আঁশ খায় না, কেউ চটি পড়ে না, মানে চটি পড়তেই পারবে না, ওখানে অ্যালাউডই নয়। ওখানে যেখানেই তুমি যাও তোমাকে খালি পায়ে যেতে হবে। যখন ঠাকুর চলে এলো সপ্তমীর দিন সকালবেলা, তখন থেকে আর চটি ইউজ করতে পারবে না। এবং খাওয়ারও অনেক রেস্ট্রিকশন আছে, মানে ননভেজ তো চলবেই না, ভেজের মধ্যেও যেমন বিউলির ডাল চলবে না, ভেন্ডি খেতে পারবে না, অনেক অনেক রিচুয়ালস, মানে ওখানকার মানুষ খুব নিষ্ঠার সাথে পুজোটা করে এবং মানে। আচ্ছা, নতুন কিছু জানলাম আমি ওই বিষয়টা। এবং ওখানে আরেকটা নতুন জিনিস বলছে, ওখানে মা দুর্গার সাথে সাথে আবার ওখানে ভবানী পুজোও করা হয়, যেটা পাহাড়ে পুজো হয়, একদম প্রত্যন্ত একটা পাহাড়, সেখানে মা ভবানী রয়েছেন, সেখানে অষ্টমীর দিন মা ভবানী। মানে এগুলো কি দুর্গারই রূপ, তাই তো? একদম একদম, এগুলো দুর্গারই রূপ। এটা আমিও ছোট থেকে দেখে এসেছি। তো আমি দেখে এসছি, মানে আমারও খুব একটা জানা নেই যে কি ইতিহাস রয়েছে, কিন্তু এরকম ভাবেই ওখানে পুজো হয়, আমি এটাই দেখে এসেছি। তো এই পুজোর সময়তে আমরা গেছিলাম। তো পুজোর সময়তে আমরা যখন গেছি, তো আমরা অনেক মানে আনন্দ ফুর্তি করতে গেছি, এবং পুজোর সময়তেই একমাত্র সবার সাথে মামা মাসি সবার সাথে দেখা হতো, কারণ সারা বছর সবাই নিজেদের নিজেদের কাজে ব্যস্ত। গ্রামে আমার দিদা একা থাকতেন, আমার এক মাসি থাকতেন যার বিয়ে হয়নি, আর বাকি মাসিরা আলাদা জায়গায় সেটেলড, তো তারাও আসতেন। তো দুর্গাপুজোর সময় মানে আমাদের বাধা ধরা ছিল যে আমরা মামা বাড়ি যাবই, অন্য কোথাও যাব না। গোটা গ্রামে একমাত্র দুর্গাপুজোর সময়তেই ওখানে গোটা গ্রামের মেয়েরা বাবার বাড়ি আসে। এটাও একটা নতুন মানে মানে এটাও একটা বেশ ইউনিক ব্যাপার, যেটা আমি ওখানে দেখেছি, যে সারা বছর হয়তো তারা আসবে না, কিন্তু দুর্গাপুজোর সময় তারা আসবেই। তো এই দুর্গাপুজোর সময়তেই আমরা গেছিলাম। তো যাওয়ার পর নর্মাল যেমনি পুজো হয় আমরা তো জানি, অনেক কিছু নিয়মই ওখানে ছোট থেকে যেতে যেতে যেমন জানি যে চটি পড়তে পারবো, এগুলো তো ফলো করতামই। তো এবারে মেন আমি ঘটনায় আসি। আমার এই ঘটনাটা আমি আমার প্রথমত মায়ের কাছ থেকে শুনেছি, কারণ সেই সময় আমি অনেক বাচ্চা ছিলাম, সেই সময় আমি হরর জিনিস কি সেটা জানতাম না। আমি কিছু এক্সপিরিয়েন্স করেছিলাম যেটা আমি আমার মায়ের সাথে শেয়ার করেছিলাম, এবং ওইখান থেকে আসার পর আমার কিছু প্রবলেমসও হয়েছিল। তারপর এখানে আসার পর সেটা আমি মা মানে একটু যে ঝাড়ফুঁক টাইপের হয় যেগুলো করায় আর কি, আগেকার দিনে সেটা প্রচলন ছিল। আগেকার দিনে তো এত জ্যোতিষী বা এত কিছু তন্ত্রমন্ত্র মানে অ্যাভেলেবেলও ছিল না, এত মানুষ সচেতনও ছিল না এসব ব্যাপারগুলো নিয়ে। কিছু হলে একটু ঝাড়ফুঁক করে দেওয়া, একটু হয়তো কোথা থেকে একটু মানে জল পোড়া দেওয়া, যেগুলো নর্মাল হয়। তো আমার সাথে যেটা হয়েছিল, আমি এবার সে ঘটনাতে আসছি। আমরা ওই গ্রামে লাইট ছিল না, আমরা যতদিন গেছি আমরা কিন্তু লাইট দেখিনি। সন্ধ্যেবেলা হয়ে গেলে অন্ধকার। লাইট বলতে লম্ফ ইউজ করা হতো। তারপরে একটা যে চৌকো টাইপের যে জমিদার বাড়িতে লাইট গুলো ইউজ হতো আগেকার দিনে, দেখবে যেটাকে লণ্ঠন বলা হয়, যেটা এখনকার দিনে প্রায় বিলুপ্ত হতে বসেছে, আমরা দেখতেই পাই না, কোথাও ঘুরতে গেলে হয়তো সেই কনসেপ্ট গুলো দেখতে পাই। আগেকার দিনে কিন্তু ওই লাইটই ছিল। তো ওই লাইট শুধু অ্যাভেলেবেল ছিল, বাকি আর কিন্তু কোথাও আলো ছিল না। আলো ওখানে ছিল না বলতে কি, মানে গ্রামের কিছু মানুষ যারা হয়তো খুব বড় লোক, মানে যাদের আর্থিক অবস্থা খুব ভালো, তাদের বাড়িতে তারা মানে তারা হয়তো কারেন্ট মানে অনেক অ্যাপ্লিকেশন করে নিত, কিন্তু নর্মালি আমার মামা বাড়িতেও কারেন্ট ছিল না। মানে আমি যে মামা বাড়িতে যেতাম, আমার নিজের মামা বাড়ি, সেখানেও কারেন্ট ছিল না। অনেকেই মানে ম্যাক্সিমামটাই অন্ধকার। কিছু মানুষ হয়তো আলো ব্যবহার করতেন, তারা যারা সেই সময় আর্থিকভাবে খুব বেশি সচ্ছল ছিলেন, তারাই একমাত্র ব্যবহার করত, বাকি আর সবার কাছে আলো থাকতো না। তো আমরা জানতাম যে যা করার আমাদেরকে মানে খেলবো বা হয়তো কোথাও কারো বাড়ি যাব, তো বিকেল 5টার মধ্যে চলে আসতে হবে, কারণ রাস্তা অন্ধকার, রাস্তাতে কোনো আলো নেই।
স্ট্রিট লাইট বলতে ওখানে কিছু ছিল না, আমি অন্তত দেখিনি। আমি যতদিন মামা বাড়ি গেছি, যে নর্মাল স্ট্রিট লাইট হয় কোনো গ্রাম হলেও, এখনকার দিনেও তো আমরা গ্রাম দেখি, এমন তো নয় যে দেখি না। ঢালাই রাস্তা দেখতে পাই, আলো দেখতে পাই। আগেকার দিনে কিন্তু এগুলো কিছুই ছিল না, মানে আমি যতদিন গেছি আমি দেখিনি। এবং তো এবার তোমাকে বলি, তো আমরা এরকম যাওয়ার পর নর্মাল যেদিন গেছি সেদিন তো খুব টায়ার্ড, সেদিন ঘুমিয়ে পড়েছি। সেদিন নর্মাল এমনি সবাইকার সঙ্গে যত পৌঁছেছি রাত্রিবেলা 6টার সময়, যেহেতু আসানসোল থেকে অতটা দূর, মানে বুঝতে পারছো অনেকগুলো বাস চেঞ্জ করে যেতে হয়। তখনকার দিনে এত সরঞ্জামও ছিল না, মানে এত উন্নতও ছিল না। এরপরে বলি যে ওখানে আমাদের কিন্তু টয়লেট ছিল না, মানে যেটা যে জায়গাতে জিনিসটা আমার মানে হয়েছিল বা আমি যেভাবে এক্সপিরিয়েন্স করেছিলাম, আস্তে আস্তে আমি বলছি, আমাদের কিন্তু টয়লেট ছিল না ওইখানে। টয়লেট বলতে আমাদের মানে হয়তো অনেকের শুনতে খুব অকওয়ার্ড লাগবে, কিন্তু এটাই সত্যি, ওখানকার মহিলারাও মাঠ ইউজ করতো, এবং এটা সত্যি, তাই হতো আগে। মহিলারাও মাঠ ইউজ করতো এবং টয়লেট নামে কিছু ছিল না, আর স্নান পুকুরে করতো। অনেকগুলো পুকুর আছে গ্রামে, প্রচুর কটা পুকুর আছে, এবং পুকুরে সবসময় জল ভর্তি থাকে, মাছ জল, মানে মানে মাছ ভর্তি পুকুর যেটা হয়, পুকুরে অনেকগুলো পুকুর আছে গ্রামে, অনেকগুলো পুকুর অ্যাভেলেবেল। তার মধ্যে কিছু পুকুর আছে যেগুলোতে হয়তো যাওয়া মানা, আর কিছু পুকুর আছে যেগুলোতে হ্যাঁ স্নান করতে যাওয়া যায়। তো এবার দাদা তুমি একবার নিজে ভাবো যে হতেই পারে রাত্রেবেলা কেউ টয়লেট কারোর পেতেই পারে, নর্মাল, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর আমি যেখান থেকে গেছি সেখানে তো আমার সবকিছুই ধরো আমার বাড়ির মধ্যে, সেটা তো আমি ধরো যেখান থেকে আমরা যেখানে এখন মানে আসানসোলে যেখানে থাকি সেখানে তো ঘরের মধ্যেই টয়লেট থাকে, কোয়ার্টার যেগুলো আছে সেখানে ঘরের মধ্যেই টয়লেট অ্যাভেলেবেল। তো ওখানে ওই জিনিসটা আমাদের একটু প্রথম 2-4 দিন তো আমরা একদমই খুব মানে অকওয়ার্ড ফিল লাগতো যে কি করে, কিন্তু ওই বলে না যে আগেকার দিনে আত্মীয়তাটা এমনই ছিল যে এইটুকু তো অ্যাডজাস্ট করে নেওয়াই যায়। আর মায়ের বাড়ি মানে বুঝতে পারছো, মায়ের একটা আলাদাই ফিলিংস ডেফিনেটলি রয়েছিল। তো যেদিন গেছিলাম সেদিন আমার সাথে মানে সেদিন কিছু হয়নি, সেদিন আমি নর্মাল খেয়েছি, ঘুমিয়ে গেছি। ব্যাপারটা হয়েছিল আমার সাথে পুজোর যেদিন সপ্তমী সেদিন। আচ্ছা, সেদিন সকাল থেকে এমনি সব নর্মাল। আর মানে ওখানে এইটা না খুব একটা চাপের ব্যাপার ছিল, মানে ওখানে বলে দেওয়া হতো যে যদি মনে হচ্ছে টয়লেট যেতে হবে তো চলে যাও, কারণ সন্ধেবেলা কিন্তু আবার বুঝতে পারছো একজনকে দাঁড়াতে যেতে হবে, একা মেয়েকে তো আর ছেড়ে দিতে পারে না। যদি কারোর পেলো, ধরো নর্মালি জিনিস টয়লেট পেতেই পারে, এটা তো খুব সাধারণ একটা জিনিস। তো এবার অত মানে তুমিও বুঝতে পারছো যে এটা মানে এই জিনিসটা তো আর আমি মানে তুমি তো আর ডাকতে পারবে না তাকে যে না ভাই চলে এসো, সন্ধেবেলা আমার হবে না বা আমার প্রবলেম। তো এবারে সকাল থেকে খেয়েছি দিয়েছি ঘুমিয়েছি, এবার রাত্রিবেলা আমি ঘুমিয়েছি। তো ঘুমানোর পরে প্রায় রাত 12:30 আমি একটা হালকা আওয়াজ আমার কানের মধ্যে আসছে, মনে হচ্ছে কোনো মেয়ে কিছু একটা মানে কোনো মেয়ে কেঁদে যদি জোরে কাঁদতে কাঁদতে জোরে জোরে কিছু বলে তাহলে দেখবে তার সাউন্ডটা কিরকম হয়, খুব মৃদু শুনতে পাচ্ছি, আমি ঘুমে আছি ঠিক আছে, কিন্তু আমার কানে আসছে যে কেউ কিছু বলছে, ঠিক আছে। এবার ওই মুহূর্তের মধ্যেই তখন হয়তো মানে কটা রাত 12:30 একটা, আমি ঘড়ি দেখিনি, কিন্তু বেশ রাত, মানে সবাই ঘুমিয়ে, মানে সবাই অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এবারে আমার টয়লেট পেয়েছে, ঠিক আছে। এবার অত রাতে প্রথমত আমি এখান থেকে গেছি, আমি ওখানে সবকিছু জানি না। হ্যাঁ, এটাও তোমাকে একটা কথা বলি যে গ্রামে দেখবে অনেক নিয়ম থাকে, যে টয়লেট করলেও কিন্তু পার্টিকুলার জায়গা থাকে যেখানে করতে হয়, মাঠে সব জায়গায় কিন্তু করা অ্যালাউড থাকে না, মানে তুমিও জানবে যে অনেক জায়গা আছে যেখানে হয়তো কোনো গাছের এমন একটা গাছ যেটা হয়তো যার গোড়া হয় মানে যে গাছটা হয়তো
কিছু রয়েছে গাছের মধ্যে, তো সেখানে কিন্তু করা চলে না, কিন্তু বলে দেয় যে এই গাছের নিচে কিন্তু টয়লেট করবেন। তো এবারে আমার টয়লেট পেয়েছে, আমি আমার মাকে উঠিয়েছি এবং মাকে বলছি যে আমার টয়লেট পেয়েছে। এবার ন্যাচারালি যা হয়, প্রথম প্রথম তো মা আমাকে বললো, আগেই বললাম করে নিতে পারতিস, মানে যেটা হয় নর্মাল। এবারে মাও বুঝতে পারছে যে বাচ্চা মেয়ে এবার কি করবে, পেয়ে গেছে তো কিছু করার নেই, যেতেই হবে। এরপরে আমি যখন মানে আমাদের কেমন এবার আমি তোমাকে একটু আমার বাড়ির ডেসক্রিপশনটা যা, বাড়িটা কিরকম ছিল। মাটির বাড়ি ছিল, পুরো মাটির বাড়ি, কোঠা বাড়ি আছে। কোঠা বাড়ি মানে বুঝতে পারছো তো? সিঁড়ি আছে মাটির, ওপর তলায় আমরা সবাই শুয়েছি, নিচের তলায় ঠাকুর আছে, আর নিচের তলায় একটা লক্ষ্মীর ঘর আছে, আর একটা ছোট্ট বারান্দা আছে। এই হচ্ছে আমার মামা বাড়ির ডেসক্রিপশন। এবার তোমাকে যদি পুকুর অব্দি যেতে হয়, তাহলে তোমাকে ফার্স্ট কোঠার থেকে নামতে হবে, দরজা খুলতে হবে, দরজা খুলে বেরিয়ে আরেকটা দরজা, যেটাকে সদর বলা হয় আর কি, সেটা খুলে বেরিয়ে মোটামুটি পুকুরের ডিস্টেন্স 500 মিটার, 500 মিটার হবে ম্যাক্সিমাম। তো এবার আর সেই সময় যেহেতু দুর্গাপুজো, এবার আমি একটা কথা আমাকে বলে, সেই সময় যেহেতু দুর্গাপুজো, তো সেই সময় কিন্তু এখানে সেখানে টয়লেট করা যাবে না, মানে এটা কিন্তু নিয়ম। মানে এটা আগেকার দিনে নিয়ম ছিল, তুমি হয়তো জানবে যে ঠাকুর আসার পর কিন্তু তার চৌহদ্দির মধ্যে যে বাড়িগুলো পড়তো তাদের প্রচুর নিয়ম পালন করতে হতো, মানে একটু এধার থেকে ওধার হওয়া যাবে না কিন্তু। তো এবারে আমাকে মা নিয়ে গেছে পুকুরে, মানে পুকুরে টয়লেট করতে গেছি, টয়লেট করে যখন আমি আসছি, আমাদের পুকুরের পাশে একটা বাঁশের ঝাড় ছিল, বুঝলে, মানে বাঁশবাগান টাইপের, পুকুরটার পাশেই, ঠিক আছে। একদিকে একটা বাড়ি, মানে আমার রাস্তাটার থেকে, আমার সদর থেকে বেরিয়ে তোমার বাঁ হাতে পড়বে মন্দির, মানে দুর্গা মন্দির, ডান হাত দিয়ে তুমি চলে গেলে একটু যাওয়ার পরে দুটো বাড়ি, তার পাশে একটা বড় বাঁশবাগান, তার পাশে পুকুরটা। বোঝাতে পারলাম? তো এবারে পুকুর থেকে যখনই আমি ফিরছি, আমার মায়ের সাথে, আমার মনে হলো আমি যে চিৎকারটা মানে যে আওয়াজটা ঘুমে শুনছিলাম না, মৃদু আওয়াজ একটা, আমি তোমাকে বললাম ঘুমে শুনছিলাম, মনে হলো যেন ওই আওয়াজটা ওই বাসঝাড় থেকে আবার কেউ বলছে, মানে কেউ একটা কেঁদে কেঁদে কিছু বলছে, আমি কিন্তু শুনতে পাচ্ছি। এবার কিন্তু আমি আর ঘুমে নেই, আমি টয়লেট করতে গেছি, আমার সঙ্গে আমার মা আছে, মায়ের হাতে একটা টর্চ আছে, ঠিক আছে। তো কারণ টর্চ ছাড়া যেতে পারবে না, অত রাত পুকুর পার, বুঝতেই পারছো সাপখোপের একটা ভয় থাকে, যেহেতু অনেক ঝোপ ঝাড় আছে, তো টর্চ ছাড়া তুমি যেতে পারবে না। এবারে আমি কিন্তু শুনতে পাচ্ছি, আমি মাকে বলছি, যতবার আমি মা বলছি ততবার মা বলছে তাড়াতাড়ি চল, ঠিক আছে। যতবার আমি বলছি মা, ততবারই মা আমাকে বলছে তাড়াতাড়ি হাঁট। এবার 500 মিটার আসতে মিনিমাম কিছু না হোক অ্যাটলিস্ট 3 থেকে 4 মিনিট তো লাগবে, মানুষ তো দৌড়ে আসতে পারে না। এবার কোন রকম আমি বুঝতে পারছি না যে আমার মা আমাকে কিছু বলতেই দিচ্ছে না, আমি যতবার মাকে এমনি করে লড়াচ্ছি ততবারই মা আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, নিজে আগে মানে আমাদের সদরে ঢুকে আগে মা দরজাটা ধরাম করে বন্ধ করে, মানে ওই বন্ধ করাটা না একটা আলাদা বন্ধ করা। মানুষ যদি আতঙ্কিত হয় না, মানুষ যদি বুঝতে পারছে যে আমাকে কেউ ফলো করছে আর আমাকে দৌড়ে গিয়ে দরজাটা লাগাতে হবে, মানুষ যেভাবে দৌড়ে ঢুকে ধরাম করে দরজাটা লাগায়, আর তখনকার দিনে যে দরজা ছিল সে দরজা কত ভারী তুমিও বুঝতে পারছো। সে দরজা কিন্তু আজকের ডেটে নর্মাল ওই দরজা নয় যে লাগিয়ে দিলে একদম হালকা প্যাটপ্যাটে দরজা, সেটা কিন্তু নয়, কাঠের দরজা, মানে কাঠ, মানে তখনকার দিনের কাঠ, মানে বুঝতে পারছো কত, সেই দরজাটা আমার ধরাম করে লাগে, প্রচন্ড ভারী, মানে এত জোরে মা দরজাটা লাগিয়েছে। নিয়ে মা আমাকে টানতে টানতে নিয়ে কোঠার উপরে উঠে, আর মানে মা পুরো ঘেমে গেছে, আমি কিন্তু ঘামিনি, আমি মা করছি, মামা কিছু বলতে মা পুরো ঘেমে গেছে। আমি কোঠার উপরে উঠে মা বলছে জল খাবো, মানে এমন করছে মনে হচ্ছে মা যেন কিছু একটা খুব খারাপ জিনিস দেখেছে, যেটা মা এক্সপেক্ট করেনি যে মা ওটা দেখবে, বা মা ওটা কিছু একটা খারাপ হয়েছে, মানে যেটা মা এক্সপিরিয়েন্স করতে পেরেছে। শুনতে আমি পাচ্ছি,
এবং আমি দেখো একটা বাচ্চা মেয়ে, এবার একটা বাচ্চা মেয়ে আমার ন্যাচারালি সেই সময় তো আর আমার এইসব আমি জানবো না যে এখানে কিছু অত রাত্রিবেলাতে একটা গ্রাম মানেই বুঝতে পারছো গ্রামের একটা ইতিহাস থাকে, প্রত্যেকটা গ্রামের। তুমি আগেকার দিনের যত গ্রাম যাবে সেখানে কিছু না কিছু তুমি ইতিহাস নিশ্চয়ই পাবে। তো এবারে মা প্রচন্ড ঘেমে গেছে এবং ওখানে তখন সেই ওখানে তখনকার দিনে ঘটিতে জল রাখা থাকতো, দেখবে তুমি হয়তো জানবে, তখনকার দিনে মানুষ জগ ইউজ করতো না, ঘটিতে জল ছিল। মা ওই জলটা একদম এক নিঃশ্বাসে অনেকটা খেয়ে দেখি মা পুরো ঘেমে গেছে। মা বলছে যে আমার খুব অস্থির অস্থির লাগছে। ততক্ষণে বাবা উঠে গেছে, ততক্ষণে মানে মা যখন এসে ওই জল খাচ্ছে ততক্ষণে বাবা উঠে গেছে। বাবা বলছে কি হলো? তো মা বলছে যে এই বাথরুম করে শুয়ে না, আধা রাতে ওঠানো করা, এত রাত্রে কেউ একা যায়, এত রাত্রে কেউ একা ওঠে? তো বাবা বলছে আমাকে ডাকতে পারতে। এবারে বাবা মাতে একটা ওখানে ক্লাস লেগেছে আমাকে নিয়ে, মানে আমি বুঝতে পারছি যে হয়তো আমার টয়লেট পাওয়াটা সেই সময় মানে তখন বুঝতে পারছো তো বাচ্চা মেয়ে। এবার আমার মানে ঝগড়াটা বাবা মার মধ্যে লেগে গেল, কিন্তু মাঝরাতে লাগার মানে আশা করছি তোমাকে বোঝাতে পারলাম যে ওর বাবা বলছে আমাকে ওঠাতে পারতে, মা বলছে যে না আমি এত রাতে উঠলো, আমি ভাবলাম আমি নিয়ে চলে নি। তারপর মা আস্তে আস্তে একটু কুল ডাউন হলো, কুল ডাউন হওয়ার পর মা আমাকে বললো ঘুমিয়ে যা, তুই ঘুমিয়ে পড় নাহলে তোর আবার টয়লেট পাবে। আমাকে বলছে যে তুই ঘুমা নাহলে তোর আবার টয়লেট পাবে, আর আমি যেতে পারবো না কিন্তু, এরকম বললো। তো আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। এবার আমি যখন শুলাম, তো এবারে একবার যখন দেখবে তুমি ঘুম ভেঙে যায়, আর যখন এই জিনিসগুলো হলো, এবারে আমার আর ঘুম ধরছে না, ঠিক আছে? মানে ঘুম ধরছে না মানে কি, মানে আমি এপাশ ওপাশ করছি। আর এইবারে শুরু হলো সেই জিনিসটা, তখনও ভোর হয়নি, আমার এখনো মনে আছে ঠিক মানে কটা টাইম হবে আমি বলতে পারছি না, কিন্তু ভোর হয়নি, তার অনেকক্ষণ পর কিন্তু ভোর হয়েছে, মোটামুটি 1-2 ঘন্টা পর ভোর হয়েছে। আমি যতবারই এপাশ ওপাশ ঘুরছি না, আমি পরিষ্কার কিন্তু ওই আওয়াজটা শুনতে পাচ্ছি, যে আওয়াজটা আমি ওই বাঁশবাগানে শুনতে পাচ্ছিলাম, যেখানে আমি পুকুরে টয়লেট করতে গেছিলাম। ওখানে যে আমি আওয়াজটা, ওই যে কান্নার একটা রোল, মানে একজন খুব আর্তনাদ ভাবে যদি কাঁদে, সেটা কিন্তু আমি শুনতে পাচ্ছি। তো যখন আমি এরকম শুনছি, এবারে আমার তো ঘুম ধরছে না। এবারে আমি দেখছি যে আমার মাও কিন্তু ঘুমায়নি, মাও কিন্তু এপাশ ওপাশ করছে, মায়েরও কিন্তু আর ঘুম ধরছে না। তো এবারে যখন ঘুম মায়ের একদমই ধরছে না এবং আমারও ধরছে না, তখন মা আমাকে বলছে ঘুমা, এপাশ ওপাশ করছিস। মানে মা চাইছে যে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার তো ঘুম ধরছে না, ওই আওয়াজটা তো আমার কানে ঘুরছে। মানে আমি মানে আমি বুঝতে পারছি না যে এটা কে এরকম করছে। কোনো মানে একবার মনে হচ্ছে যেন কেউ কোনো বাচ্চা ছেলে কাঁদছে, একবার মনে হচ্ছে কেউ মানে আর্তনাদ করছে। হয় না একটা, দেখবে মানুষ যখন কিছু হারিয়ে ফেলে তখন মানুষ যেমনি কাঁদে, সেরকম একটা কান্নার আওয়াজ। এবারে আমি মাকে ওই রাত্রি, আমার এখনো মনে আছে, আমি ওই রাত্রিবেলা মাকে শুয়ে শুয়ে বলছি যে মা তুমি শুনতে পাচ্ছ? আমি না, আমার মনে হচ্ছে আমি কেউ কাঁদছে, আমি শুনতে পাচ্ছি। তখন মা আমাকে বলছে যে কেউ কাঁদেনি, তুই ঘুমা, তুই ঘুমাচ্ছিস না কেন? আবার তো তোর টয়লেট পেয়ে যাবে, আর আমি নিয়ে যেতে পারবো না। মানে আমাকে বারবার মা ইনসিস্ট করছে যে তুই ঘুমা, মানে কথাটাকে এড়িয়ে যাচ্ছে, কথাটা কিন্তু বলছে না যে কি ব্যাপার না ব্যাপার। এবারে তুমি একটা জিনিস দেখো, গ্রামে ঘরে তুমি দেখবে এখনকার দিনে আমাদের এখানে সেটা মানে আগেকার দিনে তো দুর্গাপূজাটা দেখবে মাঝে মাঝে খুব পেছনে হয়ে যেত বলে অনেক শীত পড়ে যেত, শীত পড়ে যেত। আর গ্রামে সিরিয়াসলি 8টা বাজলে মনে হয় না যে কেউ জেগে থাকে, পুরো গ্রামটা দেখবে সুনসান হয়ে যায়, একদম পুরো একদম নিস্তব্ধ। তো অত রাত মানে তুমি বুঝতে পারছো যে একটা ছোট্ট আওয়াজ হলেও কিন্তু আমরা শুনতে পাবো। এবারে সেই রাতটা আমি মনে হয় ঠিক ভোরের আলো একটু একটু যখন ফুটছে, তখন হয়তো আমার একটু একটু ঘুম লাগছে, ঘুম লাগছে, আমি কিন্তু ঘুমাইনি, আর আমার মাও কিন্তু ঘুমায়নি। পরের দিন আমার মনে আছে অষ্টমী ছিল, মহা অষ্টমী ছিল দুর্গাপূজা। এবং পরের দিন আমারও জ্বর, আমার মায়েরও জ্বর।
দুজনেরই ধুম জ্বর। ধুম জ্বর মানে একদম উঠতে পারছি না, মানে শরীরের পুরো এনার্জি যদি কেউ ড্রেন্ড করে দেয় না, যে পুরো এনার্জিটা একদম নিয়ে নিয়েছে, অমনি মনে হচ্ছে কতদিন জ্বরে ভুগেছি। মনেই হচ্ছে না সেদিন ফার্স্ট জ্বর এসছে, মনে হচ্ছে যেন কতদিন জ্বরে ভুগেছি। এবং জ্বর যখন এসছে, এবার বাবার কাছে প্যারাসিটামল সবসময় থাকতো, যেহেতু অত গ্রামে যাচ্ছে বলে বাবা কিছু মেডিসিন ক্যারি করতো। তো বাবা আমাকে ওষুধ দিয়েছে, মাকেও দিয়েছে। তো ওষুধ খেয়ে জ্বরটা হয়তো ছেড়েছে, কিন্তু মাথাটা ছাড়ছে না, মানে মাথাটা যে সেই ধরে গেছে, সেই যে মাথাটা ধরে গেছে, সেখান থেকে মাথা কিন্তু আর ছাড়ছে না, মাথা আমি তুলতে পারছি না। আর মনে হচ্ছে না যেন আমি সবসময় শুয়ে দিই, মানে মানে আমি বসে থাকতে পারছি না। কাউকে আমি একভাবে যদি দেখছি তো মনে হচ্ছে আমি যেন মাথা ঘুরছে, আমার ঠিক লাগছে না। আচ্ছা। তো এবারে মায়েরও শরীর খুব খারাপ। তো অষ্টমীর দিন সন্ধেবেলা ওখানে আমার মনে আছে, ওখানে বলিদানের অনেক নিয়ম আছে। ওখানে বলিদান হয় বিষ্ণুপুরের যে কামান, তুমি শুনে থাকবে হয়তো, যে দুর্গাপুজোর একটা দেখবে কামান হয় বিষ্ণুপুরের যে কামান দিয়ে, মানে বলিদান হওয়ার আগে ওই কামান চালানো হয়। এখনো পর্যন্ত নাকি ওই কামানের আওয়াজ কানে আসে তবেই বলিদান হয়, না হলে কিন্তু হয় না। আচ্ছা। তো এবারে ওই কামানের আওয়াজ কানে আসবে তবেই বলিদান হবে, না হলে কিন্তু হবে না। এরপর অষ্টমীর দিন রাত্রে বেলায় আমি মা বলছে যে মানে যেটা হয়, নতুন জামা পরে একটু চল, একটুক্ষণ আরতিটা দেখবি, আরতি দেখে বলিদান দেখে বাড়ি চলে আসবি, বেশিক্ষণ থাকতে হবে না। কিন্তু শরীর খুব খারাপ, শরীর কিন্তু সাথ দিচ্ছে না। মানে কি, শরীর একদম এতটাই খারাপ যে কিছু বলার নেই। মানে শরীরের এনার্জি কিন্তু একদম জিরো। আচ্ছা। মানে তুমি একটা জিনিস ভাবো, যে একদিনের জ্বরে কিন্তু কেউ এতটা দুর্বল হতে পারে না। তাকে মিনিমাম মানে 4-5 দিন জ্বরে যদি কেউ টানা ভোগে, তাহলেই সে হয়তো এতটা দুর্বল হবে। মানে মনে হচ্ছে ভেতর থেকে কেউ পুরো না এনার্জিটাকে একদম ড্রেন্ড করে দিয়েছে, মানে ব্যাটারি ড্রেন্ড হয় সেমনি, মানে একদম ড্রেন্ড করে নিয়েছে এনার্জিটাকে। আচ্ছা। এবার সেই সেই অষ্টমীর যে পুজো টুজো সব হলো, হওয়ার পরে ওই দেখবে একটা দেয়, প্রসাদ দিল, প্রসাদ খেলাম। তো প্রসাদ খাওয়ার পর বাড়িতে এসে যে নর্মাল খাবার খেয়েছি, খাবার খেয়ে মা বললো যে আধা ওষুধ খেয়ে নে, নাহলে আবার রাতে যদি জ্বর আসে। তো আধা ওষুধ খেয়ে অষ্টমীর রাতে শুয়েছি। তো আমার মনে আছে সেই রাতেও আমি হালকা হালকা ওই আওয়াজটা পেয়েছি, কিন্তু আমি একটা ঘরে ছিলাম, যেহেতু ওষুধ খেয়েছিলাম, তো একটা ঘরে ছিলাম। তো সেই জন্য আমি পুরোপুরি, মানে তার আগের দিন রাত্রে যেমন আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, তার পরদিন কিন্তু আমার কানে ওই আওয়াজটা ভেসে ভেসে আসে। মানে যদি ভেসে ভেসে আসে তাহলে যেরকম লাগে সেরকম লাগছে, কিন্তু আমি অত ক্লিয়ার কিন্তু ফিল করতে পারছি না। যেহেতু আমি ধরো ওষুধ খেয়েছি, একটা ওষুধের তো তুমিও জানো প্যারাসিটামল খেলে কিরকম একটা রিয়াকশন থাকে, কিছুক্ষণ দেখবে ওটা মানে একদম একটা ঘোরে থাকে, যতক্ষণ তোমার জ্বরটা না ছাড়ছে তোমার একটা ঘোর থাকবে, মানে একটা এমন ঘোর থাকবে যে তুমি বুঝতে পারবে, মানে আশেপাশে কি হচ্ছে বুঝতে পারছো, বাট তুমি রিয়াক্ট করতে পারছো না। তো আমার মনে আছে তারপর দিন নবমী ছিল। তো নবমীর দিন আমি উঠেছি সকালবেলা, সেদিন নবমীর সাথেই মনে হয় সেদিন দশমী ছিল, আমার যা মনে পড়ছে। একদিনে দুটো ছিল, কারণ নবমীর পুজো হয়ে কিছু একটা মানে বিসর্জনের সবাই তোড়জোড় করছিল, ঠিক আছে। তো নবমীর পুজো হওয়ার পর ওই আমাদের ওখানে কি আছে আমি বলে দিই রিচুয়ালস। ওখানে ওই মাছ পোড়া দেওয়া হয়। মাছ পোড়া? হ্যাঁ, মাছ পোড়া মানে দশমীর দিন যখন মা কৈলাসে আবার ফেরত যখন যান, মা যখন আসতে যান, তখন ওই মাছ পোড়া দেওয়া হয়, কিন্তু পোড়া মাছ দিয়ে মাকে দেওয়া হয়। আমি কিন্তু দেখেছি এটা। হ্যাঁ, পোড়া মাছ নিবেদন করা হয়। তো ওই পোড়া মাছ দেওয়া হয়। তো তারপরে একটা যাত্রা হয়, যে যাত্রাটা জানি না ওটা কি যাত্রা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যেহেতু আমি প্রায় অনেকদিন মা বাড়ি আর যাইনি দিদা মারা যাওয়ার পর থেকে। তো একটা যাত্রা হতো, কিন্তু
ওই দশমীর বিসর্জনের পর একটা, যেটাকে কিছু একটা শুভ যাত্রা বা কিছু একটা বলতো, যেটাতে শুধু ছেলেরা অংশগ্রহণ করতো, মেয়েরা কিন্তু করতো না। আচ্ছা। তো এই সব হওয়ার পরে ওই আমার যে দিদা, তো মা আমার দিদাকে কিছু একটা বলছে। আমি বসে আছি ওই লক্ষ্মীর ঘরের বাইরে, আমার মা দিদাকে বলছে। ওখানে না একটা এমনি একজন ছিলেন, উনি মাকে খুব ভালোবাসতেন মেয়ের মতন। তো উনি ওই ঝাড়ফুঁক টাড়ফুঁক করতেন, মানে কারোর যদি কিছু হাওয়া বাতাস লেগে যেত তো উনি ঝেড়ে দিতেন। তো উনি ওই দিন বাড়িতে এসছেন, তো বাড়িতে এসে বলছেন, আমার মাকে বলছেন কেমন আছিস, কতদিন পর দেখলাম নিয়ে। মাকে বলছেন যে কিরে তোর শরীর এত খারাপ, তোকে দেখে কেমন লাগছে। তো তো তখন আমার দিদা বলছে যে এই দিন থেকে জ্বর এসছে, মানে ওষুধ খেলে ছেড়ে যাচ্ছে আবার জ্বর আসছে। নিয়ে বলছে যে আমাকে ডাকছে এরকম হাত দিয়ে, নিয়ে তখন আমাকে দেখে বলছে যে কেমন আছো বাবু। তাই বললাম ভালো আছি। তারপর উনি বসলেন, কিন্তু উনি খুব অবাক হয়ে আমাকে আর আমার মাকে কিন্তু দেখছেন, এটা কিন্তু আমি বুঝতে পারছি। উনি কিছু নোটিস করছেন, আমি বুঝতে পারছি না যে উনি কেন এরকম করে দেখছেন, উনি দেখছেন। তারপরে উনি না আমার দিদাকে বললেন যে একটু ভেতরে এসো, তো একটু ভেতরে এসো। আমার দিদা গেল, উনি দিদাকে কিছু একটা বললেন। তারপরে বলার পরে আমার মা প্রথমে গেল। উনি মা আমাকে বললো যে চল ওই দাদু আছে, ওনাকে দাদু বলতাম, আমার এখন মনে পড়েছে, দাদু বলতাম। তো দাদু, চল দাদু একটু ডাকছে, তোর খুব জ্বর আসছে তো দাদু ঝেড়ে দেবে। তো প্রথমে মাকে ঝেড়ে দিল, তারপরে আমাকে ঝেড়ে দিল, ঠিক আছে। তো ঝাড়ার পরে আমার একটু মনে হলো যে একটু ভালো লাগছে, মানে ভালো লাগছে বলতে কি, ওই যে মনে হচ্ছিল যে শরীর থেকে সব এনার্জিটা চলে গেছে। তারপরে কাউকে অনেকক্ষণ ধরে যদি দেখছি না, মনে হচ্ছে যেন আমার মাথাটা ঘুরছে। ওষুধও খাচ্ছি, ধরো ওষুধেরও তো একটা রিয়াকশন থাকে। এবারে আমার একটু ভালো লাগছে, ঠিক আছে, একটু ভালো লাগছে, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি দাদু মাকে কিন্তু কিছু একটা হাত নেড়ে নেড়ে বলছে, যেটা আমি শুনতে পাচ্ছি না। মানে আমাকে ঝেড়ে দিল, এবার মা আমাকে বললো যা তুই খেয়াল রাখ, কিন্তু দরজা তো খোলা, তো আমি দেখতে পাচ্ছি যে দাদু মাকে কিছু একটা বোঝাচ্ছে, মানে মনে হলো কিছু বলছে। তো এবারে আমি তোমাকে বলি, আমরা কিন্তু আমার বাবা যেহেতু চাকরি করতেন, গভর্নমেন্ট সার্ভিস করতেন, তো বাবার বেশি দিন ছুটি থাকতো না। বাবার দশমীর পর দিন থেকে অফিস চালু হয়ে যেত, মানে দ্বাদশীর আগে, মানে একাদশীর দিনে আমরা মানে আমাদেরকে আসতে দিত না, দ্বাদশীর দিন থেকে বাবার অফিস শুরু হয়ে যেত। তো বাবা ওই একটা দিনই ম্যানেজ করতে পারত, তারপর দিন থেকে বাবাকে কিন্তু অফিস যেতেই হবে, মানে না গেলে খুব অসুবিধা হয়ে যাবে। তো তারপর দুদিন আমার মনে আছে, তারপর দুদিন কিন্তু আমি রাতে বেলায় আমি ওই যে আওয়াজটা হয় না, আমি কিন্তু ঘুমিয়েছি, আমি এটা তোমাকে বলছি। ওই আওয়াজটা অ্যাকচুয়ালি আমার কানের মধ্যে এমন ভাবে বসে গেছিল না, রাত্রেবেলা যখন সব শুনশান হয়ে যেত, মানে ধরো সবকিছু নিস্তব্ধ হয়ে গেল, তো এবারে নিস্তব্ধ হয়ে যাওয়ার পরে আমার যেন মনে হতো যে আমি আওয়াজটা শুনতে পাচ্ছি, মানে আমার মনে হচ্ছে না আমি যেন ওই আওয়াজটা শুনতে পাচ্ছি, বা এটা হতে পারে যেটা আমার কল্পনা ছিল, যেহেতু আওয়াজটা পেয়েছিলাম, আওয়াজটা মনে হচ্ছে যেন আমি শুনতে পাচ্ছি। এবারে আমি দ্বাদশীর দিনে, এবার ওই জ্বরটা কিন্তু আমার তারপর থেকে আর আসেনি, শরীরটা একটু ডাউন ছিল, ঠিক আছে, একটু ডাউন শরীরটা ছিল, কিন্তু জ্বর আর আসেনি। এরপরে বাবা তো অফিস কামাই করতে পারবে না, বাবা আমাদেরকে নিয়ে বাবা কিন্তু দ্বাদশীর দিনে চলে এলো, ঠিক আছে। এবারে চলে আসার পর আমি যখন চলে এলাম, এবার আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম, সেটা তুমিও জানবে, বাংলা মিডিয়ামে কিন্তু কালী পুজো দেওয়ালি পর্যন্ত ছুটি থাকে। তো আমি মাকে বাড়িতে আসার পর, মানে আমাদের কোয়ার্টারে আসার পর মাকে বলছি যে মা, এই সেদিন তোমার মনে আছে আমি তোমাকে রাত্রেবেলায় বললাম যে আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, তো তুমি আমাকে বললে ঘুমিয়ে যা ঘুমিয়ে যা, ওটা কিসের আওয়াজ ছিল গো, আমি মাকে জিজ্ঞেস করেছি। তখন মা আমাকে বলছে তুই আবার ওইগুলো নিয়ে শুরু করেছিস, তুই আবার ওটা ভাবছিস, তোকে বললাম না ওটা কিছু না। আমার মা কিন্তু আমাকে বলছে না যে জিনিসটা কি, কিন্তু এবারে ভয় পেয়ে যাও ওই জন্য বলছে না, হয়তো বলছে না। কিন্তু এবার টুইস্টটা শুরু হলো কখন,
যখন আমি কোয়ার্টারে এসেও ভয় পেতে শুরু করলাম। মানে আমাদের কোয়ার্টারে, আমি তোমাকে বলছি, আমাদের কোয়ার্টারে একটা বাথরুম আছে, মানে বাথরুম ছিল, সেই বাথরুমটা একটা চৌবাচ্চা ছিল, ঠিক আছে, আগেকার দিনে টিপিক্যাল চৌবাচ্চা। এবার বাথরুমে ঢুকলে মানে বাথরুমে আগে বালতি থাকতো আর চৌবাচ্চাতে, এবার আমি কি করতাম, আমাদের মানে চৌবাচ্চাটা আমার খুব ফেভারিট ছিল, ঠিক আছে। তো আর বাথরুমটা বিশাল বড় ছিল, ছোট বাথরুম কিন্তু ছিল না। মানে বাথরুমটাতে ঢুকলে তোমার মনে হবে যে এটা বাথরুম এত বড়, এরকম। আগেকার দিনের কোয়ার্টার তো অনেক বড় কোয়ার্টার ছিল। এবারে আমি শুরু হলো কখন জিনিসটা আমার, কখন থেকে এবার টুইস্টটা মানে কি শুরু হলো, আমি এখানে এসেও ভয় পেতে লাগলাম, একা টিউশন থেকে বাড়ি আসতে পারছি না। আচ্ছা, স্যারের কাছেই কিন্তু বসে আছি। এবারে স্যার তখন বুঝতে পারছো ক্লাস 7-8, মানে ধরো আমি 2007-8 কথা বলছি। এবারে 2007-8 সময়তে অত মোবাইল ফোনও অ্যাভেলেবেল ছিল না, তুমিও বুঝতে পারছো। এবারে টিউশনে স্যার আমাকে বলছেন যে আমি কি এগিয়ে দেবো, আমি বলছি না, আমার বাবা আসবে, আমি বাবার সাথে যাব। আর বাড়িতে আমি কিন্তু বলেছি যে না না, আমি একা চলে আসবো। মানে আমি একা যেতেই পারছি না বাড়ি। মানে আমি যেখানে টিউশন পড়তাম সেখান থেকে আমার বাড়ি কমসে কম 3 কিলোমিটার হাঁটতে হয়। আমি একটা ট্রিপিক্যাল কলোনিতে থাকতাম, সে কলোনিটা একদম নদীর ধারে, মানে দামোদর নদীর একদম ধারে ওই কলোনিটা। এবার ওই কলোনি থেকে আমি যেখানে টিউশন পড়তে যেতাম সেটা প্রায় কিন্তু 3 কিলোমিটার, তোমাকে হাঁটতে হবে, আর আমি সাইকেলও জানতাম না। তো এবারে আমি বাড়ি আসিনি দেখে মা বাবাকে পাঠিয়েছে স্কুটার নিয়ে, যে এখনো বাড়ি এলো না। এবার বাবা এসে বলছে যে তুই বাড়ি আসিসনি। এবার স্যার বলছে, ও বললো আপনি আনতে আসবেন। এবারে ওখানে স্যার বুঝতে পেরেছে যে আমি মিথ্যে কথা বলেছি। ওখানে একটা আমার সঙ্গে আমার বাবার ক্লাস লাগলো, যে তুই বাড়িতে বলেছিস আমি চলে আসবো, স্যারকে বলেছিস বাবা আনতে আসবে, মানেটা কি? এবার আগেকার দিনে তো এই জিনিসগুলো, আগেকার দিনে কিন্তু মিথ্যে কথাটা একটা ট্রিপিক্যাল মানে একটা পানিশমেন্ট ছিল। যদি মিথ্যে বলাতে কেউ ধরা পড়লো তাহলে কিন্তু তার সেদিন সর্বনাশ একদম, মানে একদম চেয়ারে বেঁধে মার খাবে, সেরকম একটা ব্যাপার, সে মেয়ে হোক আর ছেলে। এখনকার দিনে তো বাবা মার জানি না এই শাসনের জিনিসটা চলে গেছে। আমরা তো খুব ভয় পেতাম যে না আমাদেরকে আবার চেয়ারে বেঁধে মারবে মিথ্যে কথা বলে। খেতাম, এটা ঠিক, প্রচন্ড, মানে আমি তো প্রচন্ডই মার খেয়েছি, আমি খুব দুষ্টুও ছিলাম, প্রচন্ডই মার খেয়েছি। কিন্তু মানে যেটার জন্য মার খেতাম সেটা রিজন আছে, উইদাউট রিজন কিন্তু আমার বাবা মা আমাকে মারতো না। মানে মেরেছে, আমি কিন্তু করেছি মারার মতন কাজ। কারণ টিচারের কাছে একটা বাবার সম্মান নষ্ট হয়েছে, কারণ বাবা বুঝতে পারছে না যে আমি কেন মিথ্যে কথা বললাম। আর আমি সেরকম স্টুডেন্ট ছিলাম না যে আমি মিথ্যে কথা বলবো। সেটা আমার স্কুলেও আমার ম্যামরাও জানতেন যে আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমার টিচাররাও জানতো। তো এবারে শুরুটা হলো এখান থেকে যে আমি ভয় পেতে শুরু করলাম। আমি কিন্তু আর একা, মানে রাত্রিবেলা বাথরুম গেলে মাকে বলছি মা চলো দাঁড়িয়ে দেবে, অথচ বাথরুমটা যে ছিল এমন কিছু দূরে ছিল না, উঠে আরামসে আমি যেতে পারতাম। মানে আগে আমি যেতাম, আমার অসুবিধে হতো না। ওই ঘটনা, ওই জিনিসগুলো মামা বাড়ি থেকে আসার পর কিন্তু এই জিনিসগুলো আমার সাথে হতে শুরু করলো। মানে আস্তে আস্তে জিনিসটা এমন লেভেলে গেল যে আমি হাঁটছি তো আমার মনে হচ্ছে যেন কেউ আমার সাথে সাথে, হ্যাঁ কেউ পেছনে আসছে। আমি রাতে শুলে, আচ্ছা এইখানে এসেও আমি রাতে শুয়ে ওই আওয়াজ পাচ্ছি। এবার এই হচ্ছে জিনিস, আমি তোমার একটা জিনিস বলি, এখানে বলার দরকার। সবাই বলে যে মানুষ হ্যালুসিনেট করে। এবার যদি মানে যে আমি এবার আমি মেন জিনিসটা আসি যে কি ছিল, মানে কি জিনিস আমার সাথে হয়েছিল। এবার আমি যে হ্যালুসিনেট করছি না সত্যি ওই কান্নাটা আমার বাড়ির সামনে হচ্ছে, মানে আমার কোয়ার্টারের সামনে, আমি কিন্তু বুঝতে পারছি না। মানে আমি খুব কনফিউজ যে আমি ওইখানে যেটা শুনেছিলাম আমি এখানে কি করে শুনতে পাচ্ছি। আর এইখানে আমি যেখানে থাকতাম সেটা, সেই কলোনিটাও এমন কলোনি, মানে চারদিকে কলোনিটার জঙ্গল, একদিকে নদীর ধার, একদিকে জঙ্গল। মানে এইখানেও খুব একটা জমজমাট পরিবেশ আমি বড় হইনি, খুব একটা মানে একদম আলাদা পরিবেশ, মানে খুব শুনশান। তো এবারে এইখানে যখন এই প্রবলেম গুলো মা দেখছে যে আমি ভয় পাচ্ছি, আমি কোথাও একা যেতে চাইছি না, আস্তে আস্তে আমি কি করা শুরু করলাম, স্কুল যাওয়া বন্ধ করে দিচ্ছিলাম। আচ্ছা, স্কুল যাব না।
ঠাকুর ঘরে ঢুকলেই আমি কেমন মানে ঠাকুর ঘরে ঢুকতে চাইছি না। আমাদের আগেকার দিনে মানে কোয়ার্টার যেগুলো ছিল সেগুলোতে তো পার্টিকুলার অনেকগুলো করে রুম ছিল, তো একটা ঠাকুর ঘর হিসেবে ইউজ হতো, একটা গেস্ট রুম হিসেবে ইউজ হতো, দুটো নর্মাল বেডরুম হিসেবে ইউজ হতো, দুটো তিনটে। আমি ঢুকতে চাইছি না। মা হয়তো বললো যে ঠাকুরের ফুলগুলো তুলে দে, আমি বলছি না আমি পারবো না। আমি মুখের ওপর আমি অবাধ্য হতে শুরু করলাম, মুখের ওপর কথা বলতে শুরু করলাম, যেটা আগে আমি কোনোদিনও করতাম না। যেখানে যেটা দরকার নয় সেখানে সেটা বলছি আর কি, নিজেকে গোটাতে থাকলাম। আমরা 2 বোন, আমার ভাই নেই। তো আমার দিদির সাথে আমার খুব ভালো রিলেশন। তো আগে আমি দিদির সাথে খুব গল্প করতাম, আমার দিদি আমার থেকে অনেকটা সিনিয়র। এবার আমি আস্তে আস্তে কিন্তু না নিজেকে গোটাতে শুরু করলাম। আমি একাই বসে থাকছি, পড়াশোনাও করছি না, আমি বসে বসে ওই মনে আমার চলছে যে ওটা আমি এখানেও শুনতে পাচ্ছি। ওকে। এরপর যখন আমার মা দেখলো যে এই জিনিসটা কিন্তু অন্যদিকে যাচ্ছে, বাড়াবাড়ির দিকে যাচ্ছে, তখন আমাকে ফার্স্ট অফ অল আমি তোমাকে বলি যে অ্যাংজাইটি জিনিসটা আজকের ডেটে হয়তো আমরা সবাই এই জিনিসটা জানি, হোয়াট ইজ অ্যাংজাইটি। তখনকার দিনে এটা কেউ জানতো না। তখনকার দিনে যদি মানুষ কিছু এমন আচরণ করতো যেটা নর্মাল নয়, তাকে কিন্তু সাইকিয়াট্রিক পেশেন্ট বানিয়ে দেওয়া হতো, যে ওর মাথার প্রবলেম আছে, ও পাগল। আমি কিন্তু এটা ফ্যাক্ট কথা বলছি, যদি তুমি আশা করি তুমি রিলেট করতে পারছো। যে আগেকার দিনে ডিপ্রেশনের যে কত রকম ভাগ হয় মানুষ জানতো না। এই ডিপ্রেশন টার্মটাই তো এই প্রথম খুব এলো, কদিন হলো এলো। আগেকার দিনে যদি কোনো বাচ্চা ভালো করে পড়াশোনা করছে না, বা কোনো বাচ্চা যদি একটু অভাব্য আচরণ করছে যেটা এক্সপেক্টেড নয়, তাহলে বলা হতো ওর মাথা খারাপ আছে, মাথায় কিছু হয়েছে, এই জিনিসগুলো। সেটা কিন্তু নয়। এবারে আমার মা আমাকে একদিন বসিয়ে বলছে, আচ্ছা তুই আমাকে বলতো তোর কিসের ভয় লাগে, কি মনে হয় তোর, তুই যে রাত্রিবেলা একা টয়লেট যেতেও পারছিস না, তুই পড়াশোনা করছিস না, তোর কি, তুই মাধ্যমিক দিবি তো, না তুই মাধ্যমিকটা দিবি না, তুই কি ভাবছিস, তোর কি করতে চাইছিস তুই? কারণ মা বুঝতে পারছে যে আমি মা তো বড়, মা তো জিনিসটাকে হয়তো অ্যাবজর্ব করে নিয়েছিল, কিন্তু আমি অ্যাবজর্ব করতে পারিনি, আমি তো বাচ্চা। তো এবারে আমি মাকে বলছি যে জানো মা, আমি ওই আওয়াজটা এখানেও শুনতে পাই। সেই দিন কিন্তু আমি আমার মায়ের একটা রিয়াকশন দেখেছিলাম যেটা আমি কোনোদিন দেখিনি। কোনোদিন আমি আমার মাকে ওরকম ভাবে অবাক হতে দেখিনি, সেদিন যেরকম ভাবে অবাক হতে দেখেছিলাম। যে আমি ওই আওয়াজটা না আমি এখানেও শুনতে পাই, এখানেও মনে হয় যে ওই আওয়াজটা হচ্ছে আমার কানের মধ্যে। রাত হলেই আমি আওয়াজটা শুনতে পাই ঘুমের মধ্যে। আর আমার ঘুমও হতো না ভালো করে। আমি বাড়িতে বলতাম হ্যাঁ আমি ঘুমিয়েছি তো, বাট আমি ঘুমাতাম না। আস্তে আস্তে আমি মিথ্যে কথা বলা শুরু করলাম, যেটা আমার একদমই আমার পার্সোনালিটির সাথে যায় না। বাবা মাকে মিথ্যে কথা বলাটা তো যায়ই না, টিচারদেরকেও হলেও হয় যে ঠিক আছে চলো, দরকার ছিল মিথ্যে বলে ফেলেছে। এরপরে টিচাররাও বাবাকে স্কুলে ডাকতে শুরু করলো যে আপনার মেয়ে স্কুল আসছে না, কি ব্যাপার। আগেকার দিনে তো বাংলা মিডিয়াম স্কুল এরকম ছিল না, আগেকার দিনে পড়াশোনা খুব ভালো ছিল। তো টিচাররাও বললো যে ওর কি সমস্যা হয়েছে, স্কুল এলেও বলে বাড়ি যাব, টিফিনের সময়তে বলবে আমার ভাল লাগছে না, আমি বাড়ি যেতে চাই। আর আমার স্কুলের পাশেই আমার বাবার অফিস ছিল, তো ম্যামরা ফোন করে আমার বাবাকে ডেকে দিতেন, আমি বাড়ি চলে যেতাম। আমি না আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, যেটা হয়তো আমার ক্যারেক্টার বা আমার পার্সোনালিটিতে যায় না। আমি খুব মিশুকে একটা মেয়ে, আমি সবার সাথে খুব কথা বলতে ভালোবাসি, মিশতে ভালোবাসি, কিন্তু ওই ঘটনাটার পর না, ওখান থেকে আসার পর আমি ট্রমাটাইজড হয়ে গেছিলাম। এবার আমি বলি যে আমি কিন্তু এই ঘটনাটা যখন জানতে পেরেছি, তখন আমার সামনে একজন খুব বড় মাপের, তিনি তন্ত্র জ্যোতিষী টাইপের আর কি। ওনার বাড়িতে মা কালী রয়েছেন, উনি নিত্যদিন উনি পুজো করেন মা কালীর, এবং উনি অনেক পাথর প্রোভাইড করে থাকেন, অনেক ধরনের জিনিস প্রোভাইড করেন, যেটাতে দিয়ে
উনি মানে যে প্রবলেম আছে কবচ টবচ দিয়ে থাকেন। তো আমার মা বাবা মানে আমার বাবাও অনেক ধরনের আংটি পরতো, এটা আমাদের বাড়িতে কিন্তু অনেকেই পরে, ম্যাক্সিমাম আমাদের বাড়ির যারা অনেকেই আছেন যারা মানে জ্যোতিষতন্ত্রে বিশ্বাসী। আমার বাবা মা, আমার মাও পড়তো, আমার বাবাও পড়তো। তো এবারে বাবা মা দেখলো যে ব্যাপারটা খুব ভালো দিকে যাচ্ছে না, একে যদি এখনই না দেখানো হয় তাহলে এবারে আস্তে আস্তে কিন্তু পেশেন্ট হয়ে যাবে। তো এবারে আমাকে ওখানে নিয়ে গেল ওই কালী মন্দিরে। এবার ওখানে যখন নিয়ে গেছে আমি ঢুকতে চাইছি না, কিছুতেই ঢুকতে চাইছি না। ওই জেঠু বলছে যে কি হলো, তুই আসছিস না কেন, আয়। ও জেঠু বলতাম আমরা ওনাকে, আমার বাড়ির থেকে বেশি দূর না, উনি ওই আসানসোলেই একটা জায়গায় থাকেন, ঠিক আছে, খুব সামনেই আমাদের বাড়ির থেকে ওই জায়গাটা। তো আমি কিছুতেই ওখানে ঢুকবো না, বলছি না যাব না। তো উনি ভেতর থেকে একটা ঘটিতে করে যে শান্তি জল হয় না, মানে ঠাকুরের শান্তি জল, উনি আমার মাকে বলছেন দাঁড়াও, ওকে অমনি করে টানা হিচড়া করো না, আমি দেখছি ও ঢুকবে, ভেতরে ঢুকবে। উনি আমাকে শান্তি জল দিল মাথায়। আচ্ছা, তখন আমি কিন্তু ভেতরে ঢুকলাম, আশ্চর্য হয়ে, মা বাবা আশ্চর্য হয়ে গেল যে মেয়ে ভিতর, মানে আমাকে নিয়ে আমার মা বাবা টানাটানি করছে যে তোকে ভেতরে ঢুকতেই হবে, আর আমি ঢুকতে চাইছি না। আশেপাশে লোকজন বেরিয়ে গেছে যে এটা কি করছে, এরা কি চলছে। আর উনি যেহেতু জ্যোতিষী, তো ওনার বাড়ির সামনে ওরকম হয়, মানে সবাই জানে যে এখানে যারা আসে তারা কিছু প্রবলেম নিয়েই আসে, প্রবলেম ছাড়া আসে না। এবারে আমি ঢুকেছি, ঢোকার পর জেঠু বলছে আমার মাকে যে আমি যা বুঝতে পারছি তাতে অনেকটা ক্ষতি হয়ে গেছে, এই কথা বলেছিল আমার সামনে, অনেকটা ক্ষতি হয়ে গেছে, আর যাতে ক্ষতি না হয় আমি সেটা চেষ্টা করব, কিন্তু তার আগে তোমাকে সত্যিটা কিন্তু বলতে হবে। আমার মাকে বলছে যে কোনো রোগকে ঠিক করতে হলে সেই রোগটা হওয়ার কারণটা সেই পেশেন্টটাকে জানাতে হয়, যে তোমার সাথে যে এটা হয়েছে এটার কারণ হচ্ছে এই জিনিসটা তুমি খেয়েছো, তাই তোমার বদহজম হয়েছে। তো কি হয়েছে এটা আপনাকে কিন্তু বলতে হবে, তবেই কিন্তু এই জিনিসটা ঠিক করা যাবে। যদি কারোর মনে কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন নিয়ে কিন্তু সে ঠিক হতে পারবে না, এটা উনি বলছেন। তো আমার মা তখন ওনাকে জেঠুকে বলছেন যে ও তো এখন ছোট, আমি ওকে কি বলবো, মানে আমি বলতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা বললে আবার এটার থেকে যদি কিছু সৃষ্টি হয়। তখন আমার জেঠু বলছে যে তুমি যেটা মনে লুকিয়ে রাখছো সেই জিনিসটার জন্য কিন্তু তুমিও ভুগছো। ও হয়তো, ওকে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ যে ও ভুগছে, ও স্কুল যাচ্ছে না, ও পড়াশোনা করছে না, ও ভয় পাচ্ছে, কিন্তু তুমিও কিন্তু ভেতর ভেতর ভুগছো, আমি কিন্তু এটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, উনি বলছেন। তখন আমি মায়ের কাছে যে জিনিসটা আমার মা ওখানে বললেন জেঠুকে, জেঠু বলছেন আমি কিন্তু সব বুঝতে পেরেছি, তুমি যদি না বলো আমি তাও কিন্তু সব বলে দেবো বড় বড় করে, কারণ আমি দেখতে পাচ্ছি যে কি হয়েছে, তোমরা কোথায় গেছিলে, কি নিয়ে এসছো সাথে করে, এই কথা কিন্তু বলছে। তো তখন আমার মা বলেছিলেন যে, আমাকে বললেন যে, আমার জেঠু বলছেন আমার মাকে, ও তো অনেকবার জিজ্ঞেস করেছিল যে কি ছিল তুমি বললে না কেন, তুমি তো বলতে পারতে। কারণ কি হয়েছিল না, আমার সাথে জিনিসটা কি ছিল, যখন দেখবে তুমি কোনো জিনিসের কোনো কোশ্চেন, তোমার দেখো মা বাবা হচ্ছে আমাদের সব থেকে প্রিয় মানুষ। এখন বর্তমানে আমার মা বাবা এই পৃথিবীতে নেই, তাই আমি এই জিনিসটা খুব ভালো করে রিলেট করতে পারি যে মা বাবার মতন কিন্তু বন্ধু কেউ হয় না। মা বাবার সাথেই একমাত্র সব জিনিসটা, একমাত্র মা বাবাই তোমার ভুলটাকেও একসেপ্ট করবে, তোমার ঠিকটাকেও একসেপ্ট করবে এই পৃথিবীতে। তো তখন আমার মা খুব, মানে মায়ের দু চোখ দিয়ে জল পড়ছে, কারণ মা বুঝতে পারছে যে এরপর আমি আর লুকিয়ে লাভ নেই, আমি সত্যিটা বলি। তো এবার ব্যাপারটা হচ্ছে, তখন মা যেটা বলেছিল যে আমাকে, যে সেদিন যখন আমি আর মা বাথরুমে টয়লেট গেছিলাম পুকুরের পাড়ে, এবং আমি যে ওই বাস ঝাড় থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম, একটা মেয়ে মনে হচ্ছিল কাঁদছিল,
তো আমার মা বলছে তুই ভুল শুনিসনি, তুই ঠিক শুনেছিলি, ওখানে একজন কাঁদছিল এবং সে বাঁচার আর্তনাদ করছিল। আচ্ছা। এই ঘটনাটা ওই আমার মামা বাড়িতেই হয়েছিল। ঠিক আছে, আমি বলি, একজন মহিলা ছিলেন ওই গ্রামেরই। তিনি মানে আগেকার দিনে দেখবে যে একটু যদি মানে একটু লোয়ার কাস্টের যারা হতো, মানে যারা ছিল গ্রামের মহিলা, তাদের দেখবে অনেক ধরনের মানে অনেক ধরন মানে অত্যাচার তাদেরকে সহ্য করতে হতো, অনেক অত্যাচার তাদের উপর হতো। আগেকার দিনে যে যারা একটু ধরো নিম্ন জাতি থেকে মানে আসতেন, তাদের সব জায়গায় ওঠা বারণ, সব জায়গায় উঠতে পারবে না, সবকিছু ছুতে পারবে না, এগুলো ছিল। তো সেরকম ফ্যামিলি থেকে একটি মেয়ে ছিল। ওই মেয়েটির আমি নাম বলছি না, সেই মেয়েটির সঙ্গে ওই গ্রামেরই খুব বড়লোক বাড়ির একটি ছেলে, তার একটি সম্পর্ক ছিল, যেটা আমার মা সেদিন আমার জেঠুর সামনে বলেছিল, ওই জেঠুর সামনে, যে তার সঙ্গে তার একটি ভালোবাসার সম্পর্ক ছিল এবং সেই ছেলেটি নানাভাবে মেয়েটিকে প্রলোভন দেখায় যে তাকে বিয়ে করবে, তাকে একটা উঁচু জাতিতে মান দেবে, ঠিক আছে, যেটা হয় আগেকার দিনে। এবং মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে এবং গর্ভবতী হয়ে পড়ার পর গ্রামে যখন ব্যাপারটা জানাজানি হয়, তখন ছেলেটি মেয়েটিকে স্বীকার করতে অস্বীকার করে। ছেলেটি বলে তাকে ফাঁসানো হচ্ছে গ্রামের সামনে। এবং যখন গ্রামের সামনে সেই কথাটা বলে, তখন বুঝতেই পারছো আগেকার দিনের ব্যাপার, এদেরকে একঘরে করে দেওয়া হয়। ছেলেটি তো কোনো শাস্তি পাইনি, ঠিক আছে। মেয়েটিকে কি কি সহ্য করতে হয়েছে তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। মেয়েটি সেই দুঃখে এবং সেই লজ্জায়, মানে এই লজ্জায় মেয়েটি কিন্তু গায়ে আগুন দেয়, ঠিক আছে। এবং গায়ে যখন আগুন দেয়, আগুন দেওয়ার পর কিন্তু মেয়েটি বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু মেয়েটিকে বাঁচানো যায়নি। কারণ আগেকার দিনে যে খড়ের চাল হতো, তো আগুন যখন লেগে গেছিল, তো তাকে আর মানে যখন আগুন নিভেছে তখন প্রায় সে মারা গেছে। গ্রামের মানুষজন চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এবার এই ঘটনাটা হওয়ার পর থেকে গ্রামে একটা জিনিস শুরু হয়েছিল, রাত্রি হলেই, যখনই রাত হতো, রাত্রি হলেই এই কান্নার আওয়াজ শোনা যেত, ঠিক আছে, যে কেউ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, যেটা আমি শুনেছিলাম। মনে হচ্ছে কেউ কেঁদে কেঁদে বলছে বাঁচাও, ঠিক আছে, কেউ হাউমাউ করে কাঁদছে, যেমন কারোর কিছু হারিয়ে, কেউ কিছু হারিয়ে ফেলেছে, কেউ কিছু পেয়েও যেন পাইনি, এরকম একটা আর্তনাদ। এবং তার সাথে সাথে তাকে নাকি দেখাও যেত, কিন্তু আমি বা আমার মা তাকে দেখতে পাইনি। আমরা কিন্তু শুধু শুনেছিলাম। কিন্তু সেই মেয়েটিকে অনেক গ্রামের মানুষ কিন্তু দেখেছে, ওই গোটা গা পোড়া এবং একটা পোড়া মানে মানে পোড়া একটা অবয়ব যেন কেঁদে কেঁদে হেঁটে যাচ্ছে, অনেকেই কিন্তু দেখেছে। এবং ওই ঘটনাটা হওয়ার পর থেকে দুপুর বেলা, এবার তোমাকে আমি একটা কথা বলি, ওই ঘটনাটা হওয়ার পর থেকে কি কি গ্রামে হতে শুরু করলো। দুপুর বেলা এমনি হতো, যদি কেউ পুকুরে বাসন ধুতে যেত, তাহলে কিন্তু একা যেতে পারতো না। একা গেলেই কিন্তু হয় সে পা পিছলে পুকুরের জলে পড়ে যেত, না হলে কোনো রকম ভাবে তাকে ভয় খাওয়ানো হতো, মানে সে এমন ভয় পেত যে সে অজ্ঞান হয়ে যেত। তো 2-3 জন ছাড়া বাসন ধুতে যেত না। এবং রাত্রিবেলা তো কেউই আর বাইরে মানে বেরোতো না। এবং ইনফ্যাক্ট এখনো এখানে এই মেয়েটির যে আর্তনাদ সেটা শুনতে পাওয়া যায়। এই মেয়েটির কে অনেকেই দেখেছে, কিন্তু আমরা কিন্তু কোনো অবয়ব বা কিছু দেখিনি, আমরা শুধু কানে শুনেছিলাম। এবং কানে কিন্তু অনেকে শুনতে, মানে রাত্রেবেলায় ওখানে যারা গ্রামের মানুষ তারা কিন্তু জানে যে রাত্রেবেলায় আওয়াজটা হয় এবং তারা ওটার সঙ্গে মানিয়ে নিয়েছে। মানে এখনো শোনা যায়? এখনো শোনা যায়। আমি অনেকদিন মানে মা বাড়ি আর যাইনি আমার দিদা মারা যাওয়ার পর থেকে, কিন্তু যতদিন আমি গেছি ততদিন কিন্তু আমি শুনেছি যে শোনা যায়। এবং আমি তোমাকে এবার বলি, এটা বলার পর জেঠু বলল যে এই জিনিসটা ওর কি হয়েছে, ও অনেকবার তোমাকে জিজ্ঞেস করেছে কিন্তু তুমি কিছু বলনি।
এই জিনিসটা ওকে খুব বাজেভাবে প্রভাবিত করেছে। তো আমাকে কিছু পাথর দিয়েছিল, কিছু কবজ দিয়েছিল এবং আমাকে কিছুদিন কিন্তু আঁশ জাতীয় কোনো খাবারও খেতে মানা করেছিল। যতদিন ওই একটা পুজো করে তো জ্যোতিষীরা, তো সেই পুজোটা যতদিন চলছিল ততদিন বলেছিল যে ওকে ভেজ খেতে দেবে, ওকে আঁশ কিছু খেতে দেবে না। আর মাকে একটা কথা বলেছিল, আমাকেও মানে মাকেই বলেছিল যে তুমি মানে তোমার মেয়ের আরো অনেক ক্ষতি হতো যদি তুমি সঠিক সময়ে এখানে না আসতে। কারণ কোনো এন্টিটি কিন্তু আমার সাথে আসেনি, আমি কিন্তু হ্যালোসিনেট করে ব্যাপারটাকে সাথে নিয়ে এসেছিলাম। এবং সাথে আনার পরে কি হয়েছিল, মানে আমাকে না মন থেকে আমার মনে ওই আওয়াজটা বসে গেছিল। কিন্তু তারপর থেকে ওই পুজো তারপরে কবচ টবচ পড়ার পর থেকে আমি হয়তো রাতে আর আওয়াজটা হয়তো শুনতে পাইনি, আওয়াজটা হয়তো আর আমি কোনোদিনও কিন্তু সেরকম শুনতে পাইনি। কিন্তু এখনো পর্যন্ত রাতে আমার কখনো কখনো ভয় লাগে। মানে আমি হয়তো হঠাৎ করে স্বপ্ন দেখে কিছু একটা খুব বাজে স্বপ্ন দেখলাম, উঠে গেলাম, এটা আমার সাথে হয়। এবং আমি খুব সাফার করেছিলাম সেই বছরটা। আমার মনে আছে আমার রেজাল্ট ভালো হয়নি, আমি অনেক দিন ওই মামা বাড়ি থেকে আসার পর আমি খুব সাফার করেছি সেই বছরটা। সেই বছরটা আমাকে খুব জ্বালিয়েছিল, মানে জ্বালিয়েছিল বলতে কি আমার সাথে কিছুই ভালো হচ্ছে, আমি শরীর নিয়ে ভুগছিলাম, আমার একবার জ্বর হচ্ছে তো আর কমছে না, পেটে ব্যথা নিয়ে দুবার হসপিটালে ভর্তি হয়েছিলাম আমি, তারপর অনেক ভুগেছি কবজ নেওয়ার পরও। মানে পুরো পরিমাণে তোমার উপরে একটা নজর পড়ে গিয়েছিল। হ্যাঁ, একটা নজর পড়েছিল এবং আমি কিছু দেখতে পাইনি, কিন্তু আমি যেটা শুনেছিলাম এবং আমি তারপর মা যেটা বলেছিল সেইটা শোনার পর আবার আমি মানে আমার উপর একটা আলাদাই এফেক্ট পড়েছিল যে আচ্ছা তার মানে এই তাহলে কি ওই বাসের ইয়েতে কেউ ছিল, আবার এই কোশ্চেনটা আমার মাথার মধ্যে ছিল, তার মানে কেউ নিশ্চয়ই ছিল, সে আমাকে দেখছিল, তাহলে আমি তো তাকে দেখতে পাইনি। আমরা কিন্তু কিছু দেখতে পাইনি, আমি এখনো বলছি আমরা কিন্তু কিচ্ছু দেখতে পাইনি, কিন্তু শুনতে পেয়েছিলাম যে কেউ কাঁদছে এবং এখনো পর্যন্ত কিন্তু তাকে কাঁদতে দেখা যায়, এখনো পর্যন্ত কান্না। আমি যতদিন মামা বাড়ি গেছি লাস্ট 2012 সাল পর্যন্ত, তখনো পর্যন্ত কিন্তু সেই জিনিসটা হতো এবং সেই জিনিসটা হতো বলেই রাত্রিবেলা অনেকেই খুব সজাগ থাকতো, একসাথে 4-5 জন ছাড়া আসতো না। আমরা সেইবারে আমরা গেছিলাম, আমাদের ভুল ওটাই হয়েছিল যে আমার মা তাড়াতাড়ি আমাকে নিয়ে ওই পুকুরে গেছিল। মা যদি আমার দিদাকে উঠাতো, আমার বাবাকে ওঠাতো, তাহলে হয়তো জিনিসটা অন্য জিনিস হতে পারে। আমরা তো বাইরে থেকে গেছিলাম, অত কিছু মা বুঝতে পারেনি, আর মাও ওখানে থাকতো না, মায়ের শ্বশুর বাড়ি এখানে, তো মাও জিনিসটা বুঝতে পারেনি যে জিনিসটা এইভাবে এফেক্ট করবে। কিছু জিনিস আছে যেটা দেখবে তুমি যে যেটা না মানে কিছু সময়ের জন্য হয়, তারপরে মানুষ সেটাকে ভুলে যায়। তো ব্যাপারটা ওটাই হয় যে কেউ আমাদেরকে বলেও নি যে এই জিনিসটা। তারপর থেকে কিন্তু আমি মানে ওই ঘটনাটা হওয়ার পর যখনই আমি মামা বাড়ি যেতাম, আমরা কিন্তু আর রাত্রিবেলাতে হাজার কিছু হলেও আমরা আর কিন্তু একদমই নামতাম না যতক্ষণ না ভোরের আলো ফুটতো। মানে এই জিনিসটা আমি তোমাকে একটা জিনিস বলি যে অনেকেই আছে আজকের দিনে দাঁড়িয়ে যারা এই জিনিসগুলো নিয়ে তর্ক করে, না এইসব কিছু হয় না, এসব বাজে জিনিস। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমি নিজে এই জিনিসটা আমার সাথে হয়েছে, তো আমি এই জিনিসটা তোমাকে বলতে পারি যে নেগেটিভ জিনিস এবং এন্টিটি এগুলো কিন্তু হয়, সবটা কিন্তু হ্যালোসিনেট নয়। সবটাই আমরা মানুষের হ্যালোসিনেট বলে চালিয়ে দিতে চেষ্টা করি, সবটা কিন্তু হ্যালোসিনেট নয়। মানুষ কিন্তু মনে রাখবে হ্যালোসিনেট সেটাই করে যেটা মানুষ তার আগে ফিল করে। ফিল করার আগে কিন্তু কিছু হ্যালোসিনেট হয় না, তোমাকে জিনিসটা ফিল করতে হবে, তবেই তুমি সেই জিনিসটাকে রিক্রিয়েট করতে পারবে, তাই না? হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমার ঘটনা, আমি তোমাকে যেটা বলেছিলাম যে শেয়ার করব। এই মানে প্রচন্ড পরিমাণে ইম্প্যাক্ট ফেলেছিল তোমার পুরো শরীর বলো, তোমার মন বলো, সবকিছুর উপরই। আমি খুব পরিমাণে আমি ভুগেছি, খুব পরিমাণে। আমার সেই সময় আমার পরিবারের ওপর দিয়ে অনেক কিছু গেছে। আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাবার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো এবং আমার বাবার এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল যে বাবা 3 মাস ডিউটি যেতে পারেনি। বাবার হাত ভেঙে গেছিল, হাতে অপারেশন হয়েছিল, প্লেট বসেছিল। আমার মায়ের সেই সময় গাইনোকোলজিক্যাল প্রবলেম দেখা দিয়েছিল, সিস্ট হয়েছিল।
সেটাও মায়ের দীর্ঘদিন মা ওষুধ মানে ট্রিটমেন্টে ছিল, ঠিক আছে। কতটা বিষয়টা ভাবো, একটা জিনিস, একটা এইসব নেগেটিভ এন্টিটি এবার কতটা হ্যাঁ, এফেক্ট ফেলতে পারে। প্রচন্ড এফেক্ট ফেলতে পারে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের মানে কখনো সেই এইভাবে কিন্তু বাবা মার একসাথে শরীর খারাপ, আমি কিন্তু ওই সময়তে সেই সময় আমারও এরকম অবস্থা যে মানে আমি হয়তো কবজ টবজ দেওয়ার পর আমি স্কুল যাচ্ছি, আমি পড়াশোনা করছি, কিন্তু আমি যে ক্যারেক্টার বা যে পার্সোনালিটিটা আমার ছিল, আমি যেভাবে মানুষের সাথে মিশতে পারতাম, আমার অনেক দিন লেগেছিল নিজের জীবনের ছন্দে ফিরতে। মানে আমি খুব সাফার করেছে আমার ফ্যামিলি এই এই জিনিসটা হওয়ার পর, খুব সাফার করেছে। মানে আমি তোমাকে এই জিনিসটা বলতে পারি যে নেগেটিভ জিনিস যে সবসময় তোমার সাথে করে এসেই তোমার ক্ষতি করবে তা কিন্তু নয়। নেগেটিভ জিনিস যদি একবার তোমার উপর পড়ে গেল, তাহলে সব থেকে আগে যেটা তোমার শেষ করবে সেটা হচ্ছে তোমার ফাইন্যান্স। সবকিছুই শেষ করে গো, সবকিছুই। কারণ তোমাকে মেন্টালিও তো একদম পুরো ডিপ্রেস করে দেবে। ডিপ্রেসড করে দিয়েছিল। আমার সেই সময় এমনও হয়েছিল, আমার বাবাকে অনেকে বলেছিল যে তোমার মেয়ের আমার মনে হচ্ছে মাথার কিছু গন্ডগোল হয়েছে, তুমি ভেলোর নিয়ে যাও, এর এইখানে ট্রিটমেন্ট হবে না। মানে এই জিনিসটাও বলা হয়েছিল, কারণ আমি অনেক সময় নিজের মনেই বিড়বিড় করতাম, মা বাবাও বুঝতে পারতো না আমি কি বলছি। এবার মানে হয়েছে আমার সাথে এই ঘটনা হয়েছে। আর আমি যে কলিয়ারি বেল্ট থেকে মানে বেল্টে থাকি, তো কলিয়ারি বেল্টে কিন্তু এই জিনিসগুলো নেগেটিভ হন্টেড এই জিনিসগুলো আছে, অনেক জায়গাতেই অনেক কিছু আছে। তো সেই জিনিসটাকে যতটা আমরা পারি, আমরা যেমন চ্যালেঞ্জ করতে নেই, আমি বারবার বলি যে কোনোদিনও এমন কিছুকে চ্যালেঞ্জ করতে যেও না যেটা অদৃশ্য, যেটাকে তুমি দেখতে পাচ্ছ না। অদৃশ্য শক্তি যে কখন কিভাবে তোমার ক্ষতি করে দেবে তুমি বুঝতেই পারবে না। মানে আমার বাবা এত ভালো গাড়ি চালাতো, আমার বাবার যে অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভাঙবে এটা আমাদের কাছে খুব অবাক ব্যাপার। এবং অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে, একটা কুকুরকে বাঁচাতে গিয়ে। আচ্ছা। একটা কুকুরকে বাঁচাতে গিয়ে, তখন আমাদের বাড়ি হচ্ছিল, এবং বাড়ি মানে আমাদের বাড়ি তৈরি হচ্ছিল। বাবা বাড়ির কাজকর্ম দেখে বাবা ফিরছিল অফিস করে, বাবা বাড়িতে যেত বাড়ি দেখতে যে বাড়ির কাজ টাজ ঠিক হচ্ছে কিনা। তো বাড়ির কাজ দেখে বাবা আসছিল এবং একটা কুকুর বাবার গাড়িতে এসে ঢুকে যায় এবং বাবা পড়ে, এবং বাবার হাতটা এমন ভাবে ভাঙে যে বাবার তারপর প্রায় অপারেশন হয় এবং প্লেট বসাতে হয়। আচ্ছা। এবং বাবার ব্লাডও লেগেছিল। হ্যাঁ, ব্লাডও লেগেছিল। পুরো পরিবারটার উপর এফেক্ট ফেলে দিয়েছে। পুরো পরিবারটার উপর এফেক্ট ফেলেছে। আমার সাথে যে জিনিসটা হয়েছিল, এই জিনিসটা মানে যে কতটা ডেঞ্জারাস, মানে কেউ যদি মনে অতৃপ্ততা নিয়ে কেউ যদি নিজেকে শেষ করে বা মারা যায়, তার আশেপাশের মানে যদি কেউ তার চৌহদ্দিতেও চলে আসে, তার যে কত ক্ষতি হতে পারে। সব থেকে বেশি এই জিনিসটা জানো কেন এত মানে ক্ষতিকর হয়ে উঠেছিল, জেঠু যেটা বলেছিল আমার মাকে, যে এই জিনিসটা তোমার এত ইম্প্যাক্ট এই জন্য ফেলেছে, তার কারণ হচ্ছে সে গর্ভবতী ছিল এবং সেই অবস্থায় সে মানে গায়ে আগুন দিয়ে মারা গেছে। মানে একটা প্রাণ তো নয়, দুটো প্রাণ শেষ হয়েছিল। দুটো প্রাণ, তরতাজা প্রাণ শেষ হয়ে যাওয়া মানে যে সেটা কতটা নেগেটিভ হতে পারে এটা ধারণা মানে করা সত্যিই খুব অবাক ব্যাপার। এবং এখনো পর্যন্ত আমি এই জিনিসগুলোকে বিশ্বাস করি। রাত্রেবেলায় যে অনেকে আছে যে চুল খুলে যেতে নেই, অনেক নিয়ম আছে, কিন্তু এখনকার দিনে কেউ আর মানে না, কিন্তু মানা উচিত। আমি সবাইকে এটাই বলবো যে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। এই মানে কিছু জিনিস করতে গিয়ে যে নিজের বিপদ মানুষ কিভাবে ডেকে আনে, মানুষ নিজেও হয়তো জানে না কি করছে, হয়তো নিজেও জানে না যে কেন তার সাথে এটা হচ্ছে, কিন্তু হচ্ছে। যাই হোক, তোমরা যে পুরো পরিবার সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছো, এটা একটা বিশাল বড় বিষয়। একদম, এটা সত্যি একটা সেই সময় মানে একটা খুব বড় বিষয় যে সেই জিনিসটার থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। অনেক দিন লেগেছিল, তারপরও জেঠুর কাছে প্রায়ই যেতাম পরীক্ষা, তারপর মাধ্যমিকে আমার পরীক্ষার আগেও গেছিলাম, রেজাল্ট খুব ভালো হয়েছিল, উচ্চ মাধ্যমিকে খুব ভালো করে পাস করেছে, তারপর সেরকম আর কোনো প্রবলেম হয়নি। তারপর তো দিদা মারা যাওয়ার পর তো আর মামা বাড়ি যাওয়াই বন্ধ হয়ে গেছে, আর তো এখন যাই না। কিন্তু হ্যাঁ, একটা হিস্ট্রি
মানে আমি এটা বলবো, সবাইকেই বলবো যে মানুষ অনেক জায়গায় অনেক সময় এক্সপ্লোর করতে যায়, তো অনেক গ্রাম, অনেক ছোট ছোট দেখবে গ্রাম অনেকে এক্সপ্লোর করতে যায়, যে একটা অ্যাডভেঞ্চার করতে যায়, যে একটা অ্যাডভেঞ্চার করে আসি। কোনো রাস্তা, অনেক রাস্তা, অনেক গ্রাম আছে যেটা অ্যাডভেঞ্চার করতে গিয়ে কিন্তু মানুষ যে কত বিপদ ডেকে আনে কিছু বলার নেই। মানে আমি তোমার কল রেকর্ডিং এর মাধ্যমে সবাইকে এটাই বলতে চাইবো যে পজিটিভ জিনিসকে যেমন বিশ্বাস করছেন, পজিটিভ জিনিসকে যেমন মানছেন, নেগেটিভ জিনিসকে আমি বলছি না আপনি বিশ্বাস করুন, সত্যি অনেকেই বলবে আমি কিছু দেখিনি তো বিশ্বাস কেন করব, কিন্তু তাদেরকে চ্যালেঞ্জ করবেন না, বড্ড খতরনাক। আমি এটাই বলি সবসময় সবাইকে, যে তাদেরকেও রেসপেক্ট করুন, এক কথা। একদম, তাদেরকে রেসপেক্ট করুন। দেখুন, আপনার বাড়ির একটা দরজাতে আপনি কলিং বেল কলিং বেল টিপলে আপনি দরজা খুলে বলছেন এসো, ভেতরে এসো। এবারে আপনি যখন এমন কোন একটা জায়গা যাচ্ছেন যেখানে তাদের বাস, বা তারা হয়তো সেখানেই থাকে, তাদেরকে তার আপনি দেখতে পাচ্ছেন না, এরপর তারা তার বলতে পারছে না যে দাঁড়ান ওখানে দাঁড়িয়ে যান, আপনি এখানে আসবেন না, এটা আমার বাড়ি বা এখানে আমি থাকি। তো এবার আপনি অজান্তেই সেখানে ক্যামেরা নিয়ে হয়তো ঢুকে গেছেন, বা অজান্তেই হয়তো নিজে ঢুকে গেলেন। এবার ঢুকে আপনি তো তাদেরকে বিরক্ত করছেন না, এই এফেক্টটা তো অবশ্যই আপনার উপর পড়বে। তো এই জিনিসটা আমি সবাইকেই বলবো যে বিশ্বাস করুন চাহে না করুন, চ্যালেঞ্জ করবেন না, বড্ড খতরনাক। যাদের সাথে হয় তারাই জানে, আর যারা এই জিনিসটা দিয়ে সাফার করেছে একমাত্র তারাই জানে যে হন্টেড এক্সপিরিয়েন্স বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি যখন হয় না তখন কি ফিল হয়। আপনি একটা জিনিস যখন কানে শুনতে পাচ্ছেন না, অথচ দেখতে পাচ্ছেন না, আপনার সত্যি যে কতটা ভয় লাগবে আপনি নিজেই একবার কল্পনা করে দেখতে পারেন, যে হয়তো আপনি কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু কানে শুনতে পাচ্ছেন। তো খুবই ভয়ানক দাদা। মানে আমি বলবো মানুষকে যে চ্যালেঞ্জ করবেন না, রেসপেক্ট করুন তারাও তাদের একটা পৃথিবী আছে, তারাও নিজের পৃথিবীতে থাকে। তাদেরকে বিরক্ত না করে আপনি নিজের কর্মে এগিয়ে যান, নিজের জীবনে এগিয়ে যান। অ্যাডভেঞ্চার করতে গিয়ে আর মানুষকে বিপদে ফেলবেন না, কারণ এখনকার দিনের মানুষ জানো তো বড্ড কোনো কিছুই বিশ্বাস করে না। এই যে ধরো এই ঘটনাটা আমি বললাম, এবার এখানেও অনেকে বলবে যে না না এটা হতে পারে না, অনেকে বলবে না এটা কখনো হতেই পারে না। এটা হয়েছে, যাদের সাথে হয়েছে তারাই জানে। সেটাই কথা। যাই হোক, আশা করছি আগামী দিনে আর তোমার কোনো সমস্যা হবে না, যেহেতু বলছে এখনো সেখানে শোনা যায়। ইভেন অনেকদিন তো হয়ে গেছে না? যাইনি, অনেকদিন হয়ে গেছে, আমি তারপর আর যাইনি দাদা ওখানে, যেতে পারবো না। ওকে, ঠিক আছে গো, তাহলে শেষ করছি নাকি? একদম একদম। ওকে, ভালো থাকবে। ভালো, একদম, ধন্যবাদ। থ্যাংক ইউ। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরা যারা এমন ঘটনা শেয়ার করতে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।